জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের জীবনের বর্ণাঢ্য দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। বাংলাদেশি চলচ্চিত্রের এক আজন্ম ব্র্যান্ড সালমান শাহ। তাকে বলা হতো বাংলা চলচ্চিত্রের জগতের রাজপুত্র। মৃত্যুর 2 যুগ পেরিয়ে গেছে, অথচ এখনও আকাশচুম্বী জনপ্রিয়তা এবং আবেদন প্রজন্ম থেকে প্রজন্মে আরও বেশি রঙিন হচ্ছে সালমান শাহকে নিয়ে। এখনও টিভির পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শকরা আগ্রহ নিয়ে দেখেন 19শে সেপ্টেম্বর, সেই ক্ষণজন্মা নায়কের জন্মদিন। 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাজানো হয়েছে চতুরঙ্গের আজকের আয়োজন। আজ চতুরঙ্গে আমরা সময় কাটাবো 2 জন গুণী সঙ্গীত শিল্পীর সাথে। আমাদের সাথে আছেন দিঠি আনোয়ার এবং সাব্বির জামান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং প্রথমেই দিঠি আপা, আপনার সাথেই কথা বলতে চাচ্ছি, যেহেতু আমরা আজকে সালমান শাহকে নিয়ে এই আয়োজনটি করেছি এবং তার সাথে আপনার ব্যক্তিগত অনেক দারুণ কিছু স্মৃতি আছে, এমন কিছু স্মৃতির ঘটনা দিয়েই যদি আজকের আয়োজনটা আমরা শুরু করতে পারতাম। অবশ্যই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে অবশ্যই ডিবিসিকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে আজকের বিশেষ এই চতুরঙ্গে আমি আসতে পেরেছি, এবং সেই সাথে আমার ছোট ভাই সাব্বির এবং সালমান শাহ যার কথা বলছে। আসলে সালমান শাহের নামে সবাই তাকে চেনে, বাট আমরা তাকে ইমন ভাই বলে জানতাম, ইমন ভাই ডাকতাম। এবং তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে আমাদের একটা অন্যরকম পারিবারিক সম্পর্ক ছিল, কারণ সালমানের যিনি মা নীলা আন্টি, উনি আমার বাবাকে ধর্মের ভাই ডেকেছিলেন। তো সেই অর্থে সালমান সবসময় বাবাকে মামা মামা বলে ডাকতেন। তো আমাদের মধ্যেও সম্পর্কটা ওরকম ছিল ভাই বোনের, এবং খুনসুটিও হতো। তো বাবার বাবার পরিচালিত কয়েকটি ছবিতেই সালমান শাহ অভিনয় করেছে। তো আমার ছোটোবেলা থেকে সবসময় শখ থাকতো যে আমার যখন স্কুল টুল ছুটি হয়েছে, তো আমি আমার বন্ধুবান্ধব কাজিনদেরকে নিয়ে এফডিসি চলে যেতাম বাবার সিনেমা শুটিং দেখতে। তো বাবা স্নেহ নামে একটা ছবি শুটিং করছিলেন, একটা ইনসিডেন্ট একটা আমি ঘটনার কথা বলছি। তো সেখানে সালমান শাহ শুটিং করছে, সাথে মৌসুমী আপু ছিল। আমি খুব সেজেগুজে ওখানে গেছি, আমার সালমান শাহর প্রতি আমার একটা অন্যরকম ভাই, বাট তারপরে সবাই ওর জন্য পাগল ছিল, আমার ওরকম একটা ছিল। তো খুব সেজেগুজে গেছি ওকে ইমপ্রেস করব। তো আমাকে দেখেই বললো যে কী রে, তুই এত সেজেগুজে আসছিস, তোর তো পুরো একটা ক্লাউনের মতো লাগতেছে। ও সবসময় আমাকে না সবসময় আমাকে খুব খোঁচা মারতো, যে খ্যাপানোর জন্য। আর ও জানতো যে আমার চুলের প্রতি আমার একটা সবসময় দুর্বলতা কাজ করে, আমার চুলে কেউ হাত দিতে পারতো না। আর ও সবসময় পেছন থেকে গিয়ে আমার চুলগুলো এলোমেলো করে দিত, আর আমি চিৎকার করতাম। এরকম অনেক স্মৃতি আসলে ইমন ভাইয়ের সাথে আমাদের আছে। এবং ইমন ভাইয়ের চলে যাওয়াটা না আমি একদমই মেনে নিতে পারিনি। আমার মনে আছে যখনই দুঃসংবাদটা আসে, তখন প্রায় 7 দিন 8 দিন আমি খেতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। আর তবে আমি বলবো যে হ্যাঁ, শারীরিকভাবে তার প্রস্থান হয়েছে, কিন্তু তার যে কাজগুলো সে রেখে গেছে, আমরা সবসময় তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে বাধ্য। এবং আমি লাকিলি দেখা যায় যে সেপ্টেম্বর মাসটা আসলেই 6 সেপ্টেম্বর এবং 19শে সেপ্টেম্বর, দেখো মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু একদম সমানভাবে ওর এই বিশেষ দিবসগুলো পালন করি আমরা। এবং শ্রদ্ধার সাথে তার ছায়াছবির গানগুলো আমরা পরিবেশন করি, তাকে শ্রদ্ধা জানাই। এবং এতটুকু একটা জীবন সে নিয়ে এসছে, কিন্তু যে কয়েকটা ছবিতে কাজ করেছে শতভাগ সফল। প্রত্যেকটা ছবি ব্যবসায়িকভাবে যেমন সফল, প্রতিটা ছবির প্রতিটা গান মানুষের মুখস্থ। এটা একটা বিশাল ব্যাপার আমি বলবো। অবশ্যই। তো সালমান শাহর লসটা আমাদের জন্য অনেক বড় একটা লস, যেটা কখনো আসলে পূরণ হবার নয়। অবশ্যই, সে তো বটেই। এবং তার মৃত্যুর যে সময়টা আপনি বলছিলেন, এই সময় কেউই আসলে মেনে নিতে পারেনি এই বিষয়টা, সারা বাংলাদেশেই শোকাচ্ছন্ন হয়ে গিয়েছিল। এবং সাব্বির ভাই, এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সালমান শাহের সাথে তো সামনাসামনি দেখা হওয়ার সুযোগ হয়নি আপনার, কিন্তু তারপরও তার সিনেমার প্রচুর গান আপনি করেন। এই গানগুলো গাইতে কেমন লাগে এখন, বা এখনও এই গানগুলোর আবেদন কেমন সাড়া পায় দর্শকদের কাছ থেকে বা শ্রোতাদের কাছ থেকে? আমার মনে হয় যত হিরোই প্রয়াত হয়েছেন যারা এখন নেই, তাদের মধ্যে উনি এখনও এমনভাবে উজ্জ্বল, মনে হচ্ছে আগামীকালকেই ওনার একটা সিনেমা বের হবে। ওনার গানগুলো, ওনার সিনেমাগুলো এতটাই মানুষের মনে রঙিন হয়ে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আমরা তো ওনাকে স্ক্রিনে দেখে অভ্যস্ত, তো যার জন্য নায়ক বলতে আসলে তখন উনার যখন স্টার্ট, তখন আমরা বুঝতে শিখি, আমাদের ভিতর রোম্যান্সটা তখন মাত্র কাজ করা শুরু হয়। তখন আমরা একেবারে ছোট, টিনেজার, তো বা আরও ছোট। তো
তখন উনাকে দেখে আসলে ফার্স্ট ইমপ্রেশন মানুষের মন যদি দাগ কেটে যায় এটা আজীবন থাকে। উনার ফ্যাশন সেন্স, উনার কথাবার্তা, ইভেন মানে উনি সিগারেট ধরতো একটা স্টাইলে, উনি ক্যাপ পরতো একটা স্টাইলে, উনার মাথায় ঝুঁটি বাঁধা, এই যে ছিঁড়া প্যান্ট, মানে জিন্স, যে ফেড জিন্স, এই আমার মনে হয় আমি যদি ভুল না করি এই ফ্যাশনগুলো প্রচলন উনিই করেছেন বাংলাদেশে। এবং ওনাকে যদি ফ্যাশন আইকন বলি আমার মনে হয় ভুল হবে না। একটা জেনারেশনের কাছে উনি কিন্তু সত্যি সত্যি হিরো, ফ্যাশন আইকন। এবং স্টিল বিশ্বাস করেন, আমি তো স্টেজ শো করা হয় আমার অনেক, স্টেজ শোতে এখনও মানে 2024 পর্যন্ত ওনার গান একটা গাইতেই হয় স্টেজ শোতে, এবং গাইলে পাবলিক অদ্ভুতভাবে লুফে নেয়। সেটাই আমরা আসলে জানি, এবং নিশ্চয়ই আর ভবিষ্যতেও তার গান আরও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে। একটা গানই শুনে ফেলি তাহলে, দিঠি আপা যদি আপনি একটি গান শোনাতেন আমাদের। অবশ্যই, কেন নয়। আমার মনে হয় যে সাব্বির যেহেতু আছে, আমরা দুজন একটা ডুয়েট গান শুনিয়ে ফেলি। এবং এটা তো সেই বিখ্যাত ছবি কিয়ামত থেকে কিয়ামতের একটি গান, চল আমরা ওই গানটা করি না? ও আমার বন্ধু। ওকে, আচ্ছা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই জোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি হয়ে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। অসাধারণ, অসাধারণ। এবং এই দুইজনকেই অনেক ধন্যবাদ। এবং আপনাদের যে কেমিস্ট্রি দুজনের গানের, এবং আসলেই সালমান শাহকে আমাদের আবারও মনে পড়ে গেল এইভাবেই। আর দিঠি আপু, আপনি তো বলছিলেন অনেক স্মৃতির কথাই আপনার মুখ থেকে শুনছিলাম সালমান শাহ সম্পর্কে। সবচেয়ে বেশি কোন দিকটা তার আপনাকে টানতো ওই সময়? সালমান শাহ, আমি বলবো যে মানুষ হিসেবে অসম্ভব ভালো একটা মানুষ ছিল। মানে আমি যেটা দেখেছি, মানে শুটিং স্পটে যখন আমি যেতাম শুটিংগুলো দেখতে, আমি ওকে দেখতাম কি, মানে নট দ্যাট যে প্রযোজক পরিচালকের সাথে গিয়ে ওদের সাথে তাল মিলিয়ে চলছে, ওকে আমি দেখতাম কি একটা স্পট বয় থেকে শুরু করে প্রত্যেকের প্রতি ওর ব্যবহারের মধ্যে কোনো রকমের কোনো বৈষম্য ছিল না। মানে এই জিনিসটা না আমাকে খুব মুগ্ধ করতো, আমার ভালো লাগতো। মানে একদম আপাতমস্তক মনে হতো কি একটা ডাউন টু আর্থ পারসন, খুব ভালো লাগতো। ওর মনটা খুব নরম ছিল, আর ও অসম্ভব সেন্টিমেন্টাল ছিল, অসম্ভব, খুব সেন্সিটিভ। মানে ওকে একটু, মানে বাবাকে আমি যেটা দেখতাম, বাবা যখন কাজে খুব নিমগ্ন হয়ে যেতেন তখন না, মানে তিনি খুব গম্ভীর থাকতেন। মানে তার আশেপাশে কেউ তখন যেতে ভয় পেত যে কখন একটা ধমক খায়। তো দেখা যেত যে শুটিংয়ের সময় যদি একটু 19-20 হতো, বাবা কখনো কম্প্রোমাইজ করতে চেতেন না। সালমানকে একবার আমার সামনে আমি দেখেছি যে বাবা একটা বকা দিয়েছিলেন, মানে শটটা ঠিক মতো হয়নি,
সেই যে তার অঝরে কান্না, মানে শুটিং স্পটের ওখানে, আমি তখন বুঝলাম যে এত সেনসিটিভ, মানে এত সেন্টিমেন্টাল হয়ে যেত সে খুব সব কিছুতে। আর একটা গান শুনেই ফেলি না হলে নাকি আপা সাবির ভাই? আপা আচ্ছা, আমি একটা ওর গান করি তাহলে। একটা গান আমার ওর খুব ভালো লাগে, সেটা হলো ও সাথী রে। এই গানটা একটু চেষ্টা করি। অবশ্যই দেখে নিচ্ছি। স্কেল এটার ছিল সম্ভবত আমাদের এ শার্প। এসব আসলে সালমান শাহের সাথে যে মৌসুমী আপুর জুটি, সেই সাথে শাবনূর, মানে এই দুটো জুটি তো আমি বলবো যে অসাধারণ জনপ্রিয় দুটো জুটি ছিল। তো এটা সালমান শাহ শাবনূর অভিনীত একটি ছায়াছবি। ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী রে যেও না কখনো দূরে, তোমারই প্রাণে আমারে প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে, ও সাথী রে যেও না কখনো দূরে। এই চোখে যে না দেখে তুমি, ছবি করে তোমায় রেখেছি আমি, সেই ছবি কবু দিও না কবুছি, থাকি যেন আমি তোমার কাছে, তোমারই মনে আমারই মন, তুমি ছাড়া বাঁচি কি করে, ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী রে যেও না কখনো দূরে, তোমারই প্রাণে আমারই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে, ও সাথী রে যেও না কখনো দূরে। অসাধারণ অনেক ধন্যবাদ দুজনকেই, ধন্যবাদ। আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা আবার ফিরে আসছি, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম চতুরঙ্গের আজকের আয়োজনে। আজকে আমাদের সাথে আছেন দুই গুণী শিল্পী দিথি আনোয়ার এবং সাব্বির ভাই, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে দারুণ কিছু গান আমরা শুনছিলাম এবং আজকের আয়োজন যেহেতু চিরসবুজ চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে এবং তার বিভিন্ন স্মৃতিচারণও আমরা করছিলাম, তাকে নিয়ে নানা কথা যেভাবে হচ্ছিল, তার গানও আপনারা আমাদের শোনাচ্ছিলেন দর্শকদের জন্য এবং অসাধারণ কিছু গান আমরা শুনেছি। দিদি আপা, এই মুহূর্তে নিজের কাজের ব্যস্ততা কিভাবে, কারণ এখন তো একটা পরিবর্তিত পরিস্থিতি, সব কিছু মিলে নতুন করে গান বাজনা আবার শুরু করতে হচ্ছে শিল্পীদের, মাঝখানে একটা সময় থমকে গিয়েছিল সব, এখন কিভাবে দেখছেন বা স্টেজ শোর ব্যস্ততা কেমন বা রেকর্ডিং এর কাজগুলো কিভাবে শুরু করছেন? আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমি আর সাব্বির আমরা কিছুক্ষণ আগে আসলে আলাপ করছিলাম। এখন তো অনুষ্ঠান নেই বললেই চলে, যেটা সত্যি কথা, এবং শিল্পীদের কিন্তু মেইন জায়গাটা হচ্ছে মঞ্চ, স্টেজ, এবং এখন সেটা ধরতে গেলে এখন একেবারেই হচ্ছে না, মানে সার্বিক পরিস্থিতির কারণে। নিশ্চয়ই এই অবস্থার একটা পরিবর্তন তো অবশ্যই আসবে, তবে কতটুকু সময় পরে আসবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো যে কারণে দেখা যায় যে শিল্পীরা আস্তে আস্তে কিছুটা, আমি বলবো অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, কারণ এইটা শুধুমাত্র যে অর্থনৈতিক দিক সেটা না, মানে গান তো আসলে আত্মার খোরাক। তো সেই জিনিসটা থেকে যখন আমরা দেখি যে একটু ডিপ্রাইভড হচ্ছি, তখন তো স্বাভাবিক পরিস্থিতিটা, মানে মনটা আসলে ভালো লাগে না। আর আমার কাজের ব্যস্ততার কথা যদি আমি বলি, যেমন
আমার আসলে আমি তো সবসময় ছোটোবেলা থেকে আসলে গানের পরিবেশে বড় হয়েছি, তো সবসময় আমি যখন দেখতাম যে বাবারা সিনেমার গানগুলো নিয়ে বসতেন ছোটোবেলায় না, সেই গানগুলোর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতো। আমি প্রথমে গাওয়ার সুযোগ হয়নি, ছোট ছিলাম, বড় বড় শিল্পীরা গেয়েছেন, সেই গানগুলো আমি এখন করে করে তৃষ্ণা মেটাবার চেষ্টা করি বিভিন্ন লাইভ প্রোগ্রামে যখন যাই। কিন্তু আমাকে সবসময় একটা জিনিস মনে হয়, এবং বাবাও সবসময় বলতেন যে হ্যাঁ তুমি আমার গানগুলো করছো, আমার লেগেসি ধরে রাখছো, আমি খুব খুশি, কিন্তু সবসময় এটা মনে রাখবে একটা শিল্পীর, কিন্তু একজন শিল্পীর প্রধান আইডেন্টিটি হচ্ছে তার নিজস্ব মৌলিক কিছু গান। তো শেষের দিকে উনি আসলে চেয়েছিলেন যে আমি আমার নিজের কিছু ভালো ভালো গান করি, তো উনি দিঠির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন, সেখানে বেশ কিছু মৌলিক গান তিনি আমার জন্য লিখে গিয়েছেন। এখন আমার প্রধান টার্গেট হচ্ছে সেই গানগুলোকে আমি দর্শক শ্রোতাদের সামনে আনবো, এবং আমি অলরেডি কাজ শুরু করেছি। যেমন রিসেন্টলি বাবা 5টা দেশের গান আমার জন্য লিখেছেন, সেই 5টা গান আমি রেকর্ড করলাম একটা চ্যানেলের জন্য, সেই গানগুলো আসবে দর্শক শ্রোতাদের সামনে। আরও কিছু আধুনিক গান রয়েছে, সেগুলোকে আমি আনবো। তো সেই কাজগুলো নিয়ে আমি আসলে বেশ কিছুদিন দেশের বাইরে থাকাতে কাজগুলো পিছিয়ে গিয়েছে, এখন এসে সেই কাজগুলোতে আমি হাত দিয়েছি, এবং আশা করি যে খুব তাড়াতাড়ি এসে কাজগুলো দর্শক শ্রোতাদের সামনে। অবশ্যই আমাদেরও শুভকামনা আপনার জন্য, এই কাজগুলো এগিয়ে যাক এবং আপনার নতুন মৌলিক গানগুলো দর্শকরা শুনতে পাক, আমাদের শ্রোতারা যারা আছে বাংলা গানের শ্রোতারা তাদের কাছে পৌঁছে যাক। সাব্বির ভাই, আপনার ব্যস্ততাটা কি এই মুহূর্তে, কি ধরনের কাজের সময় বেশি কাটাচ্ছেন? অর্ধেক তো আপা বলেই দিল, আসলে মিউজিশিয়ানরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবগুলো সেক্টর অন হয়ে গেল, আমাদের সেক্টরটা এখনও সেভাবে অন হয়নি আসলে। এবং যেটা হচ্ছে আমি একটু মাঝে মধ্যে অবাকই হই, এটা আসলে একটু অভিযোগের সুরেই বলতে চাই, যে ধরেন কোনো একটা দেশে একটু সামান্য কিছু হলেই কিন্তু সবার আগে কালচারাল সেক্টরটা, মানে বিশেষ করে মিউজিক, এই সেক্টরটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়। কারণ বাংলাদেশে আসলে আমরা কণ্ঠশিল্পী যারা আছি তাদের প্রধান ইনকাম সোর্স হলো স্টেজ ইউজুয়ালি, আর অন্য কোনোখান থেকে খুব যে বেশি টাকা পয়সা সবাই কামায় তা কিন্তু না। সো যেহেতু এই সেক্টরে একটা বিশাল মানুষ এবং তাদের পরিবার, অনেক মানুষের কিন্তু ইনভলভমেন্ট এই সেক্টরে। তো যেমন কিছুদিন আগেও আসলে আমি খুব অবাক হয়েছি এবং কিছুটা রাগান্বিত হয়ে আমি স্ট্যাটাসও দিয়েছিলাম এটা, যে আমি দেখছি যে সবাই কেউ যখন টেলিভিশনে লাইভ করছে অনেকে স্ট্যাটাস দিচ্ছে, উল্টাপাল্টা কমেন্ট করছে, হ্যাঁ দেশের এই পরিস্থিতিতে গান গাচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে ধরেন গানটা আপনি শুনছেন সেটা আপনার শখ, কিন্তু আমি যে গাচ্ছি এটা তো আমার প্রফেশন, অবশ্যই আমার তো এটা করেই চলি আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো হচ্ছে আরও হবে ইনশাল্লাহ, ব্যবসা শুরু হয়ে গেছে, চাকরি চলছে, আপনার চাকরি তো বন্ধ নেই, আপনার ব্যবসা কি বন্ধ আছে? গাড়ি ঘোড়া রাস্তায় বন্ধ আছে? সবাই কি শোক পালন করছে? তাহলে আমি গান গাইলে আপনার দোষটা কোথায়? আপনি বাসায় বসে ঠিকই তো হিন্দি সিনেমা হিন্দি গান দেখছেন, তাহলে আমার গান শুনতে আপনার প্রবলেমটা কোথায়? তো আসলে বিষয়টা অভিযোগের সুরে বললেও, কারণ আমাদের একটা বিশাল মিউজিশিয়ান সেক্টর যারা খুব কষ্ট করছে এখনো। তো আশা করছি আল্লাহর কাছে করজোরে দোয়া করি যেন আল্লাহ সবকিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে দেয়। অবশ্যই একটা গানই শুনে ফেলি তাহলে। হ্যাঁ শিওর আমি ওয়েট করছি একটা সুন্দর গান গাওয়ার জন্য। আসলে যেই গানটা ইটসেলফ অনেক হিট হয়ে গেছে শুরুতেই, কিন্তু পরে এটা সিনেমায় সম্ভবত নেওয়া হয়েছে। এটি এন্ড্রোদা আর কনকাপা গেয়েছিলেন, সেই গানটা অনেক ভার্সনে অনেক জায়গায় গাওয়া হয়েছে পরবর্তীতে। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভেতর বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনু খোলসে আবরণে মুক্তর সুখ। পুষে রাখে যেমন ঝিনু খোলসের আবরণ মুক্তর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, ও তেমনি তোমার গভীর ছোলা। হৃদয়ের নীল বন্দরে আমার ভেতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, ও দিও তোমার মালাখানি। বাউলের ওই মনটারে আমার ভেতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, আছো তুমি, আছো তুমি, হৃদয় জুড়ে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিদি ভাই। এইভাবেই আপনার কাছ থেকে এবার জানতে চাচ্ছিলাম, সাব্বির ভাই এই দারুণ একটি গান শুনলেন, তো মূলত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর গান, এবং সালমান শাহর একটি সিনেমায় গাওয়ার পরে আরো অনেক বেশি ব্যাপকতা বেড়ে যায়। এবং আসলে সিনেমার কিন্তু এই শক্তিটি আছে, একদম গণমানুষের কাছে যে কোনো গানকে পৌঁছে দেয়। এবং আমাদের সিনেমার গান যা দারুণ সব গান হয়েছে সবসময়, সবই আসলে কালজয়ী, এবং এত সব বড় বড় গীতিকার সুরকার শিল্পীরা কাজ করে গেছেন। আমাদের সিনেমার গান আসলে মানে বিশ্বে বিরল এরকম সিনেমার গানের ক্ষেত্রে। এবং সিনেমার স্বর্ণালী যুগটা আসলে ওই সময়টাকে আমরা বলি 40টা দশক, যেটা 60, 70, 80, 90। এই 40টা দশকে সিনেমার যে গানগুলো এসছে, এগুলো আমি বলবো যে আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। হ্যাঁ, তখনকার যারা গানের স্রষ্টা ছিলেন, আমি সবসময় দেখতাম যে ওনারা না অসম্ভব দূরদর্শী ছিলেন। এই কারণে আমি বলবো যে দেখো আজকে এই গানগুলোর বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে, দেখতে দেখতে 30, 40, 50 বছর, কিন্তু আজকেও আমরা এই গানগুলো করছি। তার অর্থ যে মনে হচ্ছে যে এখনকার সময় কন্টেম্পোরারি এখানে ওনাদের দূরদর্শিতাটা, যে এতগুলো বছর আগে লিখেছে এখন আমরা করছি। কিন্তু এখনকার সময় আসলে ভালো কাজ যে হচ্ছে না তা আমি বলবো না, অসংখ্য ভালো কাজ হচ্ছে বা হয়েছে। এখন হয়তো মানে মাধ্যম এত বেশি থাকার কারণে অনেক গান, অনেক কাজ চোখের আড়াল হয়ে যায়, কানের আড়াল হয়ে যায়, ওভাবে দর্শক শ্রোতাদের সামনে আসে না। তো যেই গানগুলোর কনসিস্টেন্সি আগের গানগুলোর মতো আমি দেখি না যে এতটা স্থায়িত্ব পাচ্ছে। খুব অল্প সময়, 1-2 বছর একটু শুনলো মানুষ, তারপরে ভুলে যাচ্ছে। তো এই জিনিসগুলো, আর আমি বলবো যে সঙ্গীত অনেক বড় একটি ধারক এবং বাহক, এবং আমাদের হাজার বছরের সংস্কৃতি, বাংলা সংস্কৃতিটা। তো সঙ্গীতটা আমি মনে করি যে দিনকে দিন এর আরও উন্নতি হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমি বলবো যে আমার তো মনে হচ্ছে যে একটা জায়গায় গিয়ে থেমে গিয়েছে। হ্যাঁ, যেমন আমার কাছে যেটা মনে হয়, আমি জানি সাব্বির আমার সাথে একমত হবে কিনা, মানে সেই আমল থেকে যদি আমি দেখি যে সঙ্গীত পরিচালকদের ক্ষেত্রে খন্দকার নুরুল আলম স্যার, তারপরে সুবল দাস, সত্য সাহা, আলাউদ্দিন আলী, আনওয়ার পারভেজ, হ্যাঁ, আলী হোসেন চাচা, আজাদ রহমান চাচা, আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা, এবং আমার আলম খান চাচা, লাকিয়া খান স্যার। মানে আমার কাছে মনে হচ্ছে কি বুলবুল চাচা চলে যাওয়ার পর থেকে না কেমন জানি একটা শূন্যতা আমি এটা অনুভব করি। আমি জানি না যে সাব্বির একমত হবে কিনা। এবং আমার মনে হয় আপা তুমি যেটা বলছো যে যেমন গাজী স্যার, আমাদের আলাউদ্দিন আলী স্যার বা বুলবুল স্যার, এরকম মানুষ আগামী 100 বছরও বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি পাবে কিনা
আই ডাউট আরিয়ানদের এত ব্যাপ্তি, সুরের এত এবং ভার্সেটাইলিটি, মানে ভার্সেটাইলিটি এবং এত ধরনের তাদের জানাশোনা, পড়াশোনা এবং চর্চার যে বিষয়টা সেটাও কিন্তু অসাধারণ ছিল। এবং যার ফলে আর এই নাগরিক জীবনে হয়তো তাদের মতো করে সেই ডিভোশন দিয়ে কাজ করাটা আসলেই একটু মুশকিল, যার ফলেই হয়তো দেখা যায়। তারপর আমরা আপাতত জানি স্যার, যেহেতু স্যারের ঘরেই জন্ম আপার, মানে স্যার আমাদেরকে যেসব গল্প করেছেন সেগুলো এখনো আমাদের কাছে স্বপ্ন মনে হয় মাঝে মধ্যে, যে মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট, ভিডিও ডিরেক্টর, মানে মুভি ডিরেক্টর, ওনারা একসঙ্গে বসে গান তৈরি করছেন, এটা কিন্তু এখন অলমোস্ট অ্যাবসার্ড। মানে এখন অনেক সময় হয় কি গিটারিস্টের ভাই আপনাদের দেখা হচ্ছে না, কিবোর্ডিস্টের সাথে বাঁশি কে বাজাচ্ছে জানে না। ভাই আপনার তো স্টুডিও আছে, আচ্ছা আমি গান পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু গেয়ে আমাকে একটু পাঠিয়ে দেন, ঠিক আছে আমি আমার মতো গেয়ে পাঠিয়ে দিলাম, যিনি মিউজিক ডিরেক্টর উনি মিউজিক ডিরেক্টর ইচ্ছা মতো গেয়ে যিনি গীতিকার উনি লিখে দিল। তো এইভাবে তো গানে প্রাণ আসবে না। আসলে কোঅর্ডিনেশন একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমি তো দেখেছি ছোটবেলা থেকে একটি গানের কার্যক্রম হতো। আমি ফিল্মের গানের কথাই বলি, একজন গীতিকার, একজন সুরকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অনেক ক্ষেত্রে না অভিনেতা অভিনেত্রীরাও থাকতেন, এবং রেকর্ডিং যখন হতো ওখানেও সবাই উপস্থিত থাকতেন, কারণ তৎক্ষণাৎ যদি ওই মুহূর্তে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটা করা হতো। আর এখন তো সাব্বির যেটা বললো, আমি ঘরে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি বা ট্র্যাকের উপর গান গিয়ে চলে আসছি, ওই মুহূর্তে যদি কোনো লিরিক্যাল কোনো চেঞ্জ আসে বা মিটারে মিলছে না কিছু একটা, ওই চেঞ্জটা করা সম্ভব হয় না। এইভাবে আসলে শিল্প চর্চাটা আসলে সম্পূর্ণ হয় না। একটা গানই শুনে ফেলি তাহলে। আচ্ছা, আমরা একটা ডুয়েট গান করি। এখন তো সময় কেমন থেকে কেমন, এই গানটা আসে, কি বলবো, এই গানগুলো কালজয়ী গান, এবং এখনো গাইলেই খুব মানে আরাম লাগে, আরাম বোধ হয় ভিতরে। অবশ্যই। এখন তো সময় ভালোবাসা, এই দুটির কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। তারারারারাতা তুরুরুরু, তারারারারাতা তুরুরুরু। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে অভিমানে, পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গভিমানে, আমি তোমারই ও বুকে নাচে, ও এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি, কেন বোঝো না প্রেমের পাগলামি,
এখন তো এই দুটির কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের আয়োজনে। আজকে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার এবং সাব্বির জামান, দুজনকেই অনেক ধন্যবাদ। বিরতির আগে আমরা দারুণ সব গান শুনছিলাম, দারুণ সব কথা হচ্ছিল, এবং আজকের এই আয়োজন বিশেষ করে যেহেতু চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে, তার বিষয়েই আমরা কথা বলছিলাম এবং তার বিভিন্ন চলচ্চিত্রের গানগুলো বেশি গাওয়া হচ্ছিল। এবং দিঠি পায়ে সব কিছু মিলিয়ে এই যে এখনও তার যে এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার মূল রহস্য আপনি কিভাবে দেখেন? যেহেতু আপনি খুব কাছ থেকে তাকে দেখেছেন, পারিবারিক আপনাদের একটা সম্পর্ক ছিল এবং আপনার বাবার অনেক সিনেমায়ও তিনি কাজ করেছেন, তাকে কাছ থেকে তার কাজের প্রতি ডেডিকেশনটা কিরকম ছিল, এই জিনিসগুলো কেমন দেখতেন? মানে কথায় বলে না যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এবং আমরা যেই কাজই করি না কেন সেই কাজের প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধটা না থাকে, সেই কাজটা নিয়ে আমরা বেশি দূর কিন্তু এগোতে পারবো না। এবং ইমন ভাইকে যেটা আমি দেখতাম, কাজের প্রতি অসম্ভব ডেডিকেশন, তার ডিভোশন। মানে যখন শুটিং স্পটে না আমি দেখতাম কি, ও যে কোনো একটা দৃশ্য মানে আমি বলবো যে অনেকটা সময় ধরে মানে ওই ক্যারেক্টারের ভেতরে ঢুকে, যে ওইখানে ওই জিনিসটা আমি যদি ওই চরিত্রটা করতে চাই, সেখানে আমার গেট আপটা কেমন হওয়া উচিত, বা আমার অভিনয়ের জিনিসটা কেমন হওয়া উচিত, এক্সপ্রেশনগুলো কেমন হওয়া উচিত, এগুলোকে নিয়ে ওকে না আমি রীতিমতো গবেষণা করতে দেখতাম। মানে নট দ্যাট যে আচ্ছা এখন একটা শট আছে তাড়াতাড়ি কোনো মতে দিয়ে গিয়ে আমি এসি রুমে গিয়ে বসে থাকলাম, ওর ভেতরে এই জিনিসগুলো ছিল না। ও প্রচণ্ড পরিশ্রমী একটা ছেলে ছিল, খুব হার্ড ওয়ার্কিং, খুব ডিভোশন ছিল তার কাজের প্রতি, কাজটাকে খুব রেসপেক্ট করতো, অভিনয়টাকে না মনে প্রাণে ভালোবাসতো। এই ডেডিকেশনটা আমি দেখেছিলাম নায়করাজ রাজ্জাকের প্রতি। এবং আমার কাছে সত্যি কথা যদি কেউ জিজ্ঞেস করে, অনেকে হয়তো মানে দ্বিমত থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 3 জন হিরো, যেটা আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্রের খুঁটিটাকে শক্ত করেছে। 1 নাম্বার আমি বলবো নায়করাজ রাজ্জাক, 2 নাম্বার আমি বলবো সালমান শাহর কথা, এবং 3 নাম্বারে এখনকার সময়ে এসে আমি শাকিব খানের কথা বলবো। তো এই 3 জনকে আমি আসলে নিজের চোখে দেখা, যেটা কাজের প্রতি তাদের ডেডিকেশন, ডিভোশন, শ্রদ্ধা, এই জিনিসটাই আমার মনে হয় যে তাদেরকে এত দূর এনেছে, মানে একটা কিংবদন্তির পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে। আমার কাছে এটাই মনে হয়। না অবশ্যই সাব্বির ভাই, সেই সাথে মানে সালমান শাহ এখনো কিভাবে আপনার কি ব্যক্তি জীবনে, ফ্যাশনে বা স্টাইলে সালমান শাহের কোনো প্রভাব পড়ে কিনা? এই যে পিছনের ঝুড়িটা, আচ্ছা। এবং আমি এটা দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি সত্যি সত্যি ওনার সিনেমাতে। হ্যাঁ, এই একটা বিষয়। আর একটা জিনিস হলো, আমি যখনই একটু ছেঁড়াফাটা জিন্স পরি তখনই আমার ওনার কথা মনে হয়, কারণ ওনার এই দুইটা স্টাইল আমার একেবারে ছোটবেলা থেকে এখন পর্যন্ত একেবারে মানে মাথায় ঢুকে আছে। এবং এই দুটো স্টাইলের বিষয়টা যখনই সামনে আসে, সেটা ওয়ার্ল্ডের যেই পড়ুক না কেন, সবার আগে ওনার চেহারাটা আমার চোখে ভাসে, বিকজ আমি এই ফ্যাশনগুলো ওনাকে দেখেই শিখেছি। অবশ্যই বাংলা সিনেমায় আসলে জাফর ইকবাল এবং সালমান শাহ এই দুইজনের যে ফ্যাশন সেন্স, মানে এটা আসলে একদম স্টাইলিশ ফ্যাশন স্টাইল, মানে দুর্দান্ত। অবশ্যই, এবং দুজনই গান গাইতেন। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি যেটা বলে যে গানকে না মনে প্রাণে ভালোবাসতো। যে কোনো একটা গানের লিপসিং এর আগে মানে তার গান পছন্দ না হলে তার এক্সপ্রেশন ভালো হতো না, মানে এরকম একটা বিষয়। এবং অনেক সময় আমি বাবাকেও বলতে দেখেছি যে মামা তোমার এই গানটা আসলে ওই জায়গাটা ঠিক মতো হয় নাই, আসলে তুমি এটা, মানে এগুলো নিয়ে বাবার সাথেও খুনসুটি হতো। মানে একটা গানই শুনে ফেলি তাহলে প্লিজ। ঠিক আছে, আমি একটা গান করি, দেন মোহর ছায়াছবির একটি গান, এটাও সালমান শাহ মৌসুমী জুটির একটা বিখ্যাত গান। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এই জীবন শতবার হাসি মুখে পড়বো মরণ ফাঁসি। শুধু একবার,
শুধু তোমার ছবি এঁকেছি, মনে চাই সারাক্ষণ ছেড়ে বাঁধা বন্ধন, তোমারই কাছে শুধু ছুটে আসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার এই জীবন শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। এই আড্ডা এইভাবেই চলতে থাকলে আরও অনেক ভালো লাগতো আমাদের নিশ্চয়ই, কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দর্শকদের কাছ থেকে আমরা একবার বিদায় নিয়ে আসবো। বিদায় নিয়ে আসার পরে সাব্বির ভাইয়ের একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন আমরা শেষ করব। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গেই থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের। সাব্বির ভাই প্লিজ একটি গান যদি আমাদের শোনাতেন। সালমান শাহ মুভির একটা গান আমার খুব ভালো লাগে, আপা তুমি গেও। কোনটা? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনে সাধনা, হৃদয়ে সুখের দোলা। দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচায় সারা জীবন নয়ন যেন দেখে তোমার দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচা সারা জীবন নয়ন যেন দেখে তোমার কণ্ঠে